চেখে দেখব, তারপরেই বুঝবো গন্ডগোলটা কোথায় হচ্ছে। গত ২৫০ বছর ধরে গোপাল ভাঁড়কে বাঙালির হাস্যরসের মহাপণ্ডিত বলা হয়ে থাকে। গোটা বিশ্বে এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর যিনি গোপাল ভাঁড়ের নাম শুনেননি। কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে তার ঠাঁই হয়নি, বরং দেয়া হয়েছিল ফাঁসির আদেশ। আসুন আজ আমরা জেনে নেই কেনই বা তাকে দেয়া হয়েছিল ফাঁসির আদেশ। মহারাজকে খেতে পরিবেশন করে কে? গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। তখন ছিল ১৭৫৭ সাল। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময়ে বাংলা প্রেসিডেন্সি, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। মীর জাফর, ঘসিটি বেগম, জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ সহ অনেকেই নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই তাদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করেন। একসাথে বসে গোপনে একটা পরিকল্পনা করে নেব। ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভার সবাই সমর্থন করলেও শুধু একজন না করলেন, আর তিনি হলেন গোপাল ভাঁড়। রাজা কৃষ্ণচন্দ্রকে গোপাল বললেন, ইংরেজরা গায়ে সুচ হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হবে। তাদের স্বার্থ বিরোধী কাজ করলে সব উপকারের কথা ভুলে আপনাকে শুলে চড়াতে পিছু পা হবে না। মন্ত্রীর হাল আজকে বেহাল করে তবেই আমি ছাড়ব। সর্বোপরি বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে, কিন্তু রাজা তার কথায় কর্ণপাত করলেন না, বরং তার সভাসদদের নিয়ে গোপালকে বিদ্রূপ করতে লাগলেন। কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল যদি নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধে যাবেন না। কৃষ্ণচন্দ্রের শর্ত শুনেই গোপাল হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে, কিন্তু তাকে ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা হীরাঝিল প্রাসাদে ঢুকতে দেওয়া হচ্ছিল না কিছুতেই। গোপাল বুদ্ধি করেই এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিলেন। ফলশ্রুতিতে বিচারের জন্য নবাবের কাছে নেওয়া হলো গোপালকে। পুরো ঘটনা শুনে নবাব বললেন, তুমি কে, কেন এসেছো? গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ ভেঙচি দিলেন। নবাব রেগে গোপালকে আটক করলেন, বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপাল মীর জাফরকে চুপি চুপি বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু কিছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবে। নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক, তিনি যে আমার অন্নদাতা। মীর জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। মীর জাফর চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন, কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবারও ভেঙচি কাটলেন। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন, এ তো পাগল, একে ফাঁসি দেওয়া ঠিক হবে না। নবাব গোপালকে মুক্ত করে দিলেন। দেশপ্রেমিক গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। যখন জানতে পারলেন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল, গোপাল ঠিক করলেন রাজসভায় আর যাবেন না, এমনকি রাজ্যেই আর থাকবেন না। অত্যন্ত ব্যথিত মন নিয়ে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড়।